প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টার অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা একেবারে সন্নিকটে। আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব, যেটি আমাদের অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় এটা, কারণ অ্যাডজাস্টমেন্ট সমন্বয় এটা নিজে একটা অধ্যায়। এরপরে ওয়ার্কশিট, ফাইনাল অ্যাকাউন্ট সবই সমন্বয়ের সাথে রিলেটেড। এই জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের ক্লাসের অনেক সময়টা আমাদের প্রিভিয়াস অধ্যায়ের কিছু আলোচনা নিয়ে চলে গেল, তো আমরা আলোচনা একেবারে যেটা প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করব। বেশি এখানে আমরা সময় নষ্ট করব না। দেখেন, অ্যাডজাস্টমেন্ট মানে আমরা বুঝি, অ্যাডজাস্টমেন্ট মানে কি। অ্যাডজাস্টমেন্ট বাংলাতে সমন্বয় জাবেদা, তাই না? অ্যাডজাস্টমেন্ট জার্নাল বাংলাতে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কাকে বলে? সহজভাবে এখানে লেখা আছে, নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া বা অগ্রিম আয় ব্যয় সমূহ, অলিপিবদ্ধকৃত লেনদেন সমূহ, অনুমিত লেনদেনের দফা সমূহ সঠিক ও যথাযথভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা দাখিল করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। মানে হচ্ছে, আপনি একটা কারবার শুরু করেছেন, 6 মাস পর পর আপনি হিসাবে চূড়ান্ত একটা রূপ দেন, চূড়ান্ত হিসাব করেন। তো এই 6 মাসের মধ্যে কিন্তু কিছু আহ, লেনদেন হয়ে যায়, যে লেনদেনগুলোর উপযোগিতা সামনের জন্য রয়ে যায়। আবার কিছু লেনদেন হয় যেগুলো বাকি রয়ে যায়। এরকম কিছু কি বলতেছে, বকেয়া, অগ্রিম আয় ব্যয়। অলিপিবদ্ধ মানে এমন কিছু লেনদেন হয়ে গেছে এখন লিপিবদ্ধ করা হয়নি। অনুমিত মানে কিছু ভবিষ্যতের অনুমিত লেনদেন থাকে, যেমন অবচয়, অনাদায়ী। এই যে বিষয়গুলো আমাদের রয়ে যায়, যেগুলো যদি আমরা সঠিকভাবে লিপিবদ্ধ না করি তাহলে কারবার সঠিক হিসাব পাওয়া সম্ভব না। তো এই জন্য বকেয়া, অগ্রিম, অলিপিবদ্ধকৃত লেনদেন, অনুমিত লেনদেন, এইগুলোকে যথাযথ প্রক্রিয়ায় হিসাব করাটাই হচ্ছে কি সমন্বয় জাবেদা। এই সমন্বয় জাবেদা দুই প্রকার। একটা হচ্ছে আমাদের রেওয়ামিল সহ, আর একটা হচ্ছে রেওয়ামিল বাদে, উইথ ট্রাভেলার্স এবং উইথ আউট ট্রাভেলার্স। হ্যাঁ, এবার আমরা আজকে যে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে উইথ ট্রাভেলার্স। এটা আমাদের কিভাবে করতে হয়, এই জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। তার আগে দেখে নেন, আমাদের কিন্তু মোট এই 6 ধরনের সমন্বয় জাবেদা করতে হয়। এই 6টা সমন্বয় জাবেদা আমাদের সামনে আসবে: অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়, সম্পত্তির অপচয়, মূলধনের উপর, সমাপনী মূলধনের উপর জাবেদা, আগুনে বিনষ্ট পণ্য জাবেদা, এবং দেনাদারের উপরে অনাদায় দেনা ও দেনা সঞ্চিতি। এই 7টা জাবেদা কিন্তু মূলত আমাদের সমন্বয় জাবেদা করতে হয়। ঠিক আছে, এখন আসেন আমরা। স্যার হ্যাঁ, বলেন। স্যার অনাদায়ি দেনা সঞ্চিতিটা কি একটু বলবেন অল্প একটু? আচ্ছা, অনাদায়ী দেনাটা কি সেটা আগে বলি। আমাদের কারবার চালাতে গেলে বাকি লেনদেন করতেই হবে। আপনি বাকিতে বিক্রি করেছেন, তাহলে বাকিতে বিক্রি করলে কি সৃষ্টি হয়? দেনাদার, অর্থাৎ যাদের কাছে আমরা দেনাদার। টাকা পাবো, তাই তো? তো বাস্তবতা দেখা যায় জি। এমন কিছু দেনাদার থাকে, প্রত্যেক বছর কিছু না কিছু দেনাদার থাকে যাদের কাছে টাকা আদায় করা সম্ভব হয় না। প্রত্যেক বছর কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, হয়তো কোনো দেনাদার মারা গেছে, অথবা কেউ টাকা না দিয়ে বিদেশে চলে গেছে, অথবা কেউ পাগল হয়ে গেছে, অথবা কেউ দেউলিয়া হয়ে গেছে। মানে বিভিন্ন কারণে বছরে কিছু না কিছু অনাদায়ী হয়েই যায়। অনাদায়ী মানে কি? দেনাদারের যে অংশ আর আদায় করা সম্ভব না, তাই তো? এটা তো অনাদায়ী দেনা। আচ্ছা, এই জি। অনাদায়ী দেনা কারবারের জন্য কি লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি। নিঃসন্দেহে একটা ক্ষতি বা খরচ, আমরা যেভাবে দেখি না কেন। এখন এইটা যদি প্রত্যেক বছর হতেই থাকে তাহলে এটা কারোর জন্য ঝুঁকি। কেন ঝুঁকি? আপনি যে ব্যক্তির কাছে টাকা পাবেন সে তো আপনার দেনাদার। তো দেখবেন, কারো কাছে যদি টাকা পাওনা থাকে, সে পাওনা টাকা নিয়ে কিন্তু মানুষটা পরিকল্পনা করা থাকে নাকি, যে ও টাকাটা দিলে আমি এই কাজটা করবো, এরকম থাকে না অনেক সময়? জি। তো দেনাদারের কাছে আমরা যে টাকাটা পাবো ওইটা নিয়েও কারবারে কিন্তু পরিকল্পনা থাকে, যে দেনাদার টাকা দিলে আমরা এই মালটা কিনবো বা এই ব্যয়টা করবো। এখন হঠাৎ করে যদি সে দেনাদার টাকা না দেয়, এটা কারবার কি ঝুঁকির মধ্যে পড়ে যাবে না? জি। একদিকে কারবারের ক্যাশ ক্রাইসিস হবে, একদিকে কারবারের প্ল্যান, পরিকল্পনা বিঘ্নিত হবে। তো এভাবে যে প্রত্যেক বছর যদি ক্যাশ ক্রাইসিস হয়, প্ল্যান বিঘ্নিত হয়, তাহলে কারবার তো ঝুঁকির মধ্যে পড়বে। এখন তাহলে কি করা হয়? যেহেতু অনাদায়ী প্রত্যেক বছর হতেই থাকে, তাহলে একটা কাজ করি, আমরা কি করি, আমরা একটা সঞ্চয় করি। কি করি? সঞ্চয় করি। সঞ্চয়। সঞ্চয় মানে কি? এক জায়গায় টাকা কি করা, জমা করা। জমা করা। এখন আমরা যদি ধারণা করি না আমার প্রত্যেক বছর 1,000 বা 1,500 টাকার মতো অনাদায়ী হতেই আছে, তাহলে আমরা কি করি? আমরা কিছু টাকা সঞ্চয় করে একটা জায়গায় রেখে দেব। এবার যদি কোনো দেনাদার আমাকে টাকা দিতে ব্যর্থ হয়, অনাদায়ী দেনা হয়, তাহলে আমি ওই টাকাটা নেব কোন জায়গা থেকে?
সঞ্চয় যাবে, ওই সঞ্চয় অনাদায় থেকে যদি সঞ্চয়। আমি টাকাটা নিয়ে নিই, তাহলে আমার কারবারে কি ক্যাশ ক্রাইসিস হবে, নাকি আমার ওই যে টাকা নিয়ে একটা না, পরিকল্পনা ছিল, পরিকল্পনা বিঘ্নিত হবে? কোনো কিছু হবে? না, কিচ্ছু হবে কেউ না। যদি দেনাদার টাকা দিতে নাও পারে, আমরা তখন কি করবো? আমাদের ওই ড্রয়ার থেকে সেই সঞ্চয় থেকে টাকাটা নিয়ে নেবো। একজন দেনাদার কাছে 500 টাকা পেতাম, সে মারা গেছে, তাহলে এই 500 টাকা এখন নেবো কোন জায়গা থেকে? আমরা সঞ্চয় থেকে নিয়ে সঞ্চয় নেবো। থেকে। তাহলে আমাদের কারবারে ক্যাশ ক্রাইসিসও হবে না, আর ওই 500 টাকা নিয়ে যে আমার পরিকল্পনা ছিল সেটাও কি হবে না, বাধাগ্রস্ত হবে না। তো এই যে অনাদায়কে মোকাবেলা করার জন্য যে আগাম সঞ্চয় রাখা হয় তাকে কি বলা হয়? অনাদায়ী দেনা সঞ্চিতি। সঞ্চয়। যাকে সঞ্চিতি। ইংরেজিতে বলা হয় অ্যালাউন্স ফর ব্যাড ডেট। অ্যালাউন্স মানে সঞ্চয়। এবার আসেন, প্রশ্ন হচ্ছে এই অনাদায়ী দেনা সঞ্চিতি কি? এটা কি দায় নাকি সম্পদ, কি মনে হয়? দায়। দেখেন, আপাত দৃষ্টিতে মনে হয় সম্পদ, কারণ আমি টাকাটা এক জায়গায় জমা করতেছি, টাকা জমা করতে সম্পদই হবে। কিন্তু আসলে মূলত এটা জি। দায়। কেন দায়? আমি হাসিব ভাইকে বললাম, হাসিব ভাই আমার এই 1,000 টাকা আপনার কাছে আপনি রেখে দেন, যখনই আমার প্রয়োজন আমি চাইবো টাকাটা আপনি আমাকে ব্যাক দিবেন, তাহলে ওই টাকাটা হাসিব ভাই কি দায় না সম্পদ? দায়। দায়। ঠিক তেমনি মালিক পক্ষ বলেছে কারবারকে যে ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট আপনি প্রত্যেক বছর এই টাকা পরিমাণ সঞ্চয় করে রাখবেন, যখনই কোনো অনাদায়ী হবে আমরা ওইখান থেকে টাকাটা নিয়ে নেবো। তাহলে এই টাকাটা কারবার কাছে যে সঞ্চয় হচ্ছে, এটা কারবার কাছে কি হিসাবে থাকবে? সব মাথাকে দেয়? দায়। দায়। অবশ্যই দায়। এই দায় জন্য হচ্ছে। অ্যালাউন্স বা ব্যাড ডেট বা অনাদায় সঞ্চিতি একটা দায়। তাহলে অনাদায় সঞ্চিতি ব্যাপারটা কি ক্লিয়ার? জি। আমাদের এই 7টা জাবেদা নিয়ে কাজ করতে হবে। তো আজকে আমরা আলোচনা করতেছি কোনটা নিয়ে? অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। আর বকেয়া আয়, বকেয়া ব্যয় নেক্সট ক্লাস আলোচনা হবে। এই দুটো জাবেদা কিন্তু 90% জাবেদা এই দুটোকে ঘিরে। আপনার সামনে যখন একটা অ্যাডজাস্টমেন্ট অঙ্ক আসবে, সেখানে 5 থেকে 7টা এন্ট্রি থাকবে। তো ওই 5-7টা এন্ট্রির মধ্যে 90% বা 80% এন্ট্রি এই ক এবং খ কে ঘিরে, অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়। আর বাদ বাকি সবগুলো হচ্ছে এই 5টা মেইনে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এই ক এবং খ। দ্যাট ইজ অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়, যাকে ইংরেজিতে বলা হয় প্রিপেইড অ্যান্ড অ্যাক্রুড। প্রিপেইড মানে কি? অগ্রিম। আর অ্যাক্রুড মানে অগ্রিম। বকেয়া। বকে। এবার আসেন, তাহলে আজকে বকেয়া। আমরা আলোচনা করতেছি কোনটা নিয়ে? রেওয়ামিল সহ, এবং সেখানে কয় নাম্বার নিয়ে? কোন নাম্বারটা নিয়ে? কোন কোন নম্বর? ক নাম্বার, অর্থাৎ অগ্রিম আয় কখন? অগ্রিম ব্যয় নিয়ে কিছু কথা। আচ্ছা আসেন এবার। দেখেন, এই অগ্রিম আয় ব্যয় নিয়ে কথা বলতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে যে কার সাথে কার সম্পর্ক। হ্যাঁ, এটা আমাকে জানতে হবে। আমরা জানি হিসাব বিজ্ঞানে 4টা হিসাব আছে: সম্পদ, ব্যয়, দায়, আয়। অর্থাৎ আয়, ব্যয়, সম্পদ, দায়, এই 4টার বাইরে কিন্তু কোনো কিছু নাই। আপনি যা কিছু চিন্তা করেন, হয় তাকে সম্পদ হতে হবে, না হয় ব্যয় হতে হবে, দায় হতে হবে, অথবা আয়। এই আয়, দায়, সম্পদ, ব্যয়ের বাইরে হিসাব বিজ্ঞানে কিছু আছে? না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে 4টা হিসাব আয়, দায়, সম্পদ, ব্যয়, এখানে কার সাথে কার সম্পর্ক বা কার সাথে কার লিঙ্ক, এটা একটু বলেন তো। লিঙ্ক কার সাথে কার? আপাত দৃষ্টিতে মনে হয় সম্পদের সাথে দায়ের সম্পর্ক নাকি? আর খরচের সাথে আয়ের সম্পর্ক, এটা আমরা জানি। কারণ খরচ থেকে আয় হয়, আয় থেকে কি হয়? খরচ হয়। সম্পদ, দায়। হ্যাঁ, এই সম্পর্কটা হচ্ছে কি চূড়ান্ত হিসাব করার জন্য, ব্যালেন্স শিট করার জন্য। কিন্তু সমন্বয় জি। করার জন্য মনে রাখবেন, অ্যাসেট সম্পদের সাথে কার সম্পর্ক? ব্যয়। এক্সপেন্স। খরচে। তাহলে খরচের সাথে কার সম্পর্ক? বলেন, রেসপন্স করেন। অ্যাসেটের। অ্যাসেটের। দায়ের সঙ্গে লাইবিলিটির সাথে কার সম্পর্ক? রেভিনিউ। রেভিনিউ। রেভিনিউর সাথে লাইবিলিটির সম্পর্ক। কিভাবে এটা? লক্ষ্য করেন, হুম। আপনার 1,000 টাকা আছে, অ্যাসেট আছে পকেটে, নগদ টাকা আছে, এটা দুদিন পরে কিসে পরিণত হবে? ব্যয়। ব্যয়। ব্যয়ে পরিণত হবে। আবার যখন আমরা কোনো অগ্রিম ব্যয় করি, সে অগ্রিম ব্যয় কিসে পরিণত হয়? সম্পদ। অ্যাসেটে। সম্পদে পরিণত হয়। তাই তাই আয়ে পরিণত হয়, আয় দায়ে পরিণত হয়। কিভাবে এটা? মনে করেন আপনার একটা গাড়ি সার্ভিসিং গ্যারেজ আছে। এখন একজন ক্লায়েন্ট আছে আপনার, নিয়মিত আপনাকে গাড়ি সার্ভিসিং করেন। এখন আপনার টাকা প্রয়োজন হয়ে পড়ছে হঠাৎ করে। আপনি তাকে ফোন করে বললেন, ভাই আপনি তো গাড়ি সার্ভিসিং করান, তা আপনি আমাকে কিছু টাকা দেন অ্যাডভান্স। আপনি টাকা সমন্বয়ে পরে গাড়ি সার্ভিসিং করিয়ে নিয়েন। তো সে আপনাকে টাকাটা দিয়ে দিল। এই টাকাটা আপনাকে আয় নাকি অগ্রিম আয়? অগ্রিম। কারণ আপনি তাকে কোনো সেবা এখনো দেননি, কিন্তু টাকাটা আপনার প্রয়োজন, আপনি নিয়ে নিয়েছে, তাহলে অগ্রিম আয়। অগ্রিম আয় কি আয় নাকি দায়? ব্যয়। দায়। দায়। যখন আপনি 1 মাস বা 15 দিন পরে তাকে সার্ভিসটা দিয়ে দেবেন, এই দায় কিসে পরিণত হয়ে যাবে? আয় আয়। পরিণত। তার মানে মনে রাখতে হবে, সমন্বয় করার জন্য দায়ের সাথে কার সম্পর্ক? আয়। আয় ব্যয়। দায় রিলেটেড, আর সম্পত্তি ব্যয় রিলেটেড। এইটুকু মাথা ঢুকছে?
জি জি। এটা কি সবাই ক্লিয়ার? হুম। এবার তাহলে আসেন আমরা একটু রুলসে যাব। দেখেন রুলসটা কি। এখানে একটা রুলস দেখি, রুলসটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করে কিনা। তাহলে আমরা আলোচনা করতেছি রেওয়া মিল সহ সমন্বয় কিভাবে করতে হয়। তাহলে আমরা যখন একটা রেওয়া মিল থাকবে, অঙ্কটা কিভাবে থাকবে? একটা রেওয়া মিল থাকবে, আর নিচে কিছু কি থাকবে, সমন্বয় আইটেম থাকবে নাকি? এই সমন্বয় জি। আইটেমগুলোকে আমাদের জাবেদায় পরিণত করতে হবে। এবার আসেন, যদি রেওয়া মিলে একটা জাবেদা পড়বো, পড়ে যদি দেখি যে রেওয়া মিলে তার সম্পদ রেকর্ড করা আছে, কি রেকর্ড করা আছে? সম্পদ। সম্পদ। তাহলে আজকে আমি সমন্বয়ে জাবেদায় কাকে রেকর্ড করব? কাকে রেকর্ড করবো? তার খরচের অংশটুকু রেকর্ড করব। খরচের অংশ। আমরা যদি দেখি কোন একটা সমন্বয় জাবেদা পড়লাম, পড়ে দেখলাম যে ওইটার প্রিভিয়াস রে আমি দেখি কি রেকর্ড করা সম্পদ, তাহলে এখন আমরা সমন্বয় জাবেদা ওই সম্পদের কোন অংশটুকু রেকর্ড করব? খরচকে রেকর্ড করব। এক্সপেন্স। আর মনে রাখবেন, এখন যাকে রেকর্ড করব তার পরিমাণ সব সময় বাড়বে, আর প্রিভিয়াস যেটা রেকর্ড ছিল ওর পরিমাণ সবসময় কি হবে? কমবে। 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 এই যে অ্যাসেট আর এক্সপেন্স বিপরীত মেরু না সম্পূর্ণ, নাকি? হুম হুম। সম্পূর্ণ বিপরীত মেরু। দুটো কি একসঙ্গে বাড়তে পারে কখনো? অ্যাসেটও না। না। বাড়বে, এক্সপেন্সও বাড়বে, সম্ভব এটা? একটা বাড়লে আর একটা অবশ্যই কি হতে হবে? কমতে কমবে। হবে। তাহলে আমরা যদি আবারও বলি, যদি রেওয়া মিলে অ্যাসেট রেকর্ড করা থাকে, আমরা এখন কাকে রেকর্ড করব? এক্সপেন্স কে। তাহলে এক্সপেন্স কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় বলেন তো? খরচ বৃদ্ধি ক্রেডিট। পেলে কি হয়? ডেবিট। আর সম্পত্তি কমে গেলে কি? ক্রেডিট। ক্রেডিট। এর মাধ্যমে কিন্তু আমাদের জাবেদা নির্ণয় হয়ে যাবে। আবার আর একটা দেখি, দেখেন। তাহলে আমার জাবেদা হচ্ছে এক্সপেন্স ডেবিট আর অ্যাসেট ক্রেডিট। এবার যদি দেখি যে ওই সমন্বয় পড়ে রেওয়া মিলে তার কি রেকর্ড করা আছে? এক্সপেন্স। 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 তাহলে আমি এখন সমন্বয় কাকে রেকর্ড করব? অ্যাসেট কে। ওই এক্সপেন্সের অ্যাসেট অংশটুকু রেকর্ড করব। সেক্ষেত্রে অ্যাসেট কি বাড়বে না কমবে? বাড়বে। কারণ আমরা জানি অ্যাডজাস্টমেন্টে যাকে রেকর্ড করব তার পরিমাণ সবসময় বাড়বে। পক্ষান্তরে রেয়ামে যেটা ছিল তার পরিমাণ সবসময় কি হবে? কমবে। কমতে তাহলে হবে। অ্যাসেট বৃদ্ধি পেলে কি হয়, ইনক্রিজ করলে কি হয়? ডেবিট। ডেবিট। এক্সপেন্স ডিক্রিজ করলে কি হয়? ক্রেডিট। ক্রেডিট। তাহলে যাবে কি হচ্ছে দেখেন তো, অ্যাসেট ডেবিট আর এক্সপেন্স ক্রেডিট। ক্রেডিট। এইটুকু হচ্ছে অ্যাসেট আর এক্সপেন্সের ব্যাপার। এবার চলে যাবো আয় আর দায়। আয় দায়ের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট ফর্মুলা কি? অ্যাসেট এক্সপেন্স ঠিক বিপরীত না? হ্যাঁ। অ্যাসেট আর এক্সপেন্স বৃদ্ধি পেলে কি হয়, ইনক্রিজ করলে কি হয়? ডেবিট। আর হুম এ দুটো হুম। ডিক্রিজ করলে কি হয়? ক্রেডিট। ক্রেডিট। আয় দায় ঠিক কিন্তু বিপরীত। আচ্ছা, কোন একটা অ্যাকাউন্ট পড়ে দেখলাম যে রেওয়া মিলে ওর লাইবিলিটিস রেকর্ড করে, তাহলে আমরা এখন কাকে রেকর্ড করবো সমন্বয়ে? রেভিনিউ। রেভিনিউ। এবার রেভিনিউ বৃদ্ধি পাবে, রেভিনিউ বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। ক্রেডিট। ভেরি গুড। আর লাইবিলিটি কমে গেলে? ডেবিট। ডেবিট। লাইবিলিটি ডেবিট, রেভিনিউ ক্রেডিট, সেম টু সেম। যদি রেভিনিউ রেকর্ড করা থাকে রেওয়া মিলে, আমরা এখন রেকর্ড করবো লাইবিলিটিকে। লাইবিলিটি বৃদ্ধি পাবে ক্রেডিট, রেভিনিউ হ্রাস পাবে ডেবিট। আমাদের হচ্ছে ডেবিট। রেভিনিউ লাইবিলিটি। এই চারটা ফর্মুলা যদি আপনি বোঝেন তাহলে আপনার সামনে অগ্রিম আয় ব্যয় কোনো বিষয় না। অগ্রিম আয় ব্যয় কোনো বিষয় না। যেহেতু ভিডিও থাকবে, একটু পুশ দিয়ে এগুলো একটু খাতা তুলে ফেলবেন। আমরা একটা উদাহরণ দেখি একটু। দেখেন, একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক আপনার সামনে উপস্থাপন করা আছে। একটা রেওয়া মিল আছে ছোট্ট একটা, এবং তার নিচে কয়টা আইটেম দিয়ে সমন্বয় কয়টা করতে বলছে আমাকে? চারটা চারটা। করতে। আচ্ছা, দেখি আমরা একটু সমন্বয় দেখেন। প্রথমেই আপনি যদি পড়েন যে প্রথম সমন্বয় যাবে দ্বারা কি আছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 700। তাহলে এইটা পড়ে আমাকে এখন দেখতে হবে যে এর সাথে রেওয়া মিলের কার সাথে সম্পর্ক। দেখেন তো, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেইড, তাহলে এইটা রেওয়া মিলে কি হিসাবে রেকর্ড আছে, সম্পদ না খরচ, কি হিসাবে রেকর্ড আছে? সম্পদ। প্রিপেইড থাকা মানে সম্পদ, অগ্রিম, হ্যাঁ। তাহলে যদি রেওয়া মিলে জি। সম্পদ হুম। থাকে, তাহলে এখন কাকে রেকর্ড করব? ব্যয়। এক্সপেন্স। এক্সপেন্স রেকর্ড করবো। এক্সপেন্স কি বাড়বে, এক্সপেন্স বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর এই সম্পত্তি কমে গেলে? ক্রেডিট। ক্রেডিট। তাহলে যাবে তারা বলেন তো আপনারা, এক্সপেন্স ডেবিট বলছেন কিন্তু। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর এক্সপেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্রেডিট।  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  ক্রেডিট।   ক্রেডিট।   ক্রেডিট।   যাবে তারা কি বোঝা যায়? যাবে তারা কি বোঝা যায়?
হ্যাঁ। জাবেদা, জি। দেখি একটু জাবেদাটা। এই দেখেন, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা আমরা বলেন তো ক্রেডিট। জাবেদা নিয়ে আগে চিন্তা করবো নাকি আগে টাকা নিয়ে চিন্তা করবো, বলেন তো কাকে নিয়ে আগে চিন্তা করবো? জাবেদা। জাবেদা। সবসময় আগে জাবেদা চিন্তা করবো, জাবেদা ঠিক হলে টাকাও ঠিক হবে, জাবেদা ভুল হলে টাকাও ভুল হবে, ঠিক আছে? তাহলে আমরা জি। হুম। এই যে এটা দেখে দেখেন একেবারে ফর্মুলা অনুযায়ী প্রথমে পড়লাম, পড়ে দেখলাম এই তথ্যটা রেওয়া মিলে কি হিসাবে রেকর্ড আছে, অ্যাজ এ অ্যাসেট। আমরা দেখেছিলাম যদি রেওয়া মিলে অ্যাসেট থাকে আমরা কাকে রেকর্ড করব? এক্সপেন্স কে। এক্সপেন্স অংশটুকু রেকর্ড করবো, তাহলে এক্সপেন্স বৃদ্ধি পেয়ে ডেবিট হবে, অ্যাসেট কমে যেয়ে ক্রেডিট হবে। সেই এক্সপেন্সের নাম দিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর সম্পত্তি কমে যেয়ে প্রিপেড ইন্স্যুরেন্স কে যাবে, তা কি বোঝা যায়? জি। এবার হ্যাঁ। 2 নম্বর হচ্ছে টাকা নিয়ে চিন্তা করতে হবে, এখানে রেকর্ড করছি কাকে, এক্সপেন্স কে নাকি প্রিপেড কে, কাকে রেকর্ড করছি? এক্সপেন্স কে। তাহলে মনে রাখবো, যাকে রেকর্ড করব তার টাকায় কিন্তু আমাকে এখানে রেকর্ড করতে হবে। তাহলে আমার এক্সপেন্স টাকা লাগবে, টাকা লাগবে কার, এক্সপেন্স নাকি হুম। প্রিপেড? এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। এবার মনে রাখবো, টাকা বের করতে সম্পূর্ণভাবে সাহায্য করবে হচ্ছে সমন্বয়ের তথ্য, মনে রাখতে হবে। হুম। টাকা বের করতে সাহায্য করবে কে? সমন্বয় সমন্বয়। তথ্য। আর জাবেদা করতে সাহায্য করছে কে বলেন তো? জাবেদা রামিল। করতে কে? তার মানে মনে রাখতে হবে জাবেদা করতে হবে হ্যাঁ। রেওয়া মিল দেখে, আর টাকা বের করতে হবে কি দেখে, হ্যাঁ। সমন্বয় এক সমন্বয় দেখে। থেকে। বছর। এবার আমার লাগবে খরচ, দেখেন তো এখানে সরাসরি কি বলা আছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড মানে কি? মেয়াদ উত্তীর্ণ সেবা হয়েছে। গ্রহণ হবে। তাহলে এটাই কি খরচের অংশ না? জি। হ্যাঁ। তাহলে আমার খরচ বৃদ্ধি পাবে 700, আর সম্পত্তি কমে যাবে কত? 700। দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স 700। 700, প্রিভিলেজ ইন্স্যুরেন্স ক্রেডিট 700। আচ্ছা যদি এইখানে ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড, যদি এখানে একটু আন লাগতো, দেখেন লক্ষ্য করেন একটু তথ্য চেঞ্জের কারণে কি হচ্ছে। ওকে, আমার যাবে তো ঠিক আছে, যেহেতু রেওয়া মিলে আছে সম্পদ, তাহলে আমি এখন খরচ রেকর্ড করব। খরচ বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেয়ে ডেবিট, সম্পত্তি কমে যে ক্রেডিট। এবার আমরা রেকর্ড করলাম কাকে এখানে, কাকে রেকর্ড করেছি? ইন্স্যুরেন্স এক্সপেন্স কে। এক্সপেন্স। খরচের অংশ। তাহলে এবার দেখি, যেহেতু আমরা জানি খরচ সমন্বয়ে টাকা বের করতে সাহায্য করে কে, সমন্বয়ের তথ্য, আমার লাগবে খরচের টাকা। হুম। এখানে বলা আছে এবার ইন্স্যুরেন্স কি আনএক্সপায়ার্ড, আনএক্সপায়ার্ড মানে কি? এক্সপায়ার্ড হবে। অনু। মানে মেয়াদ উত্তীর্ণ এখনো হয়নি, তাহলে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়নি এটা কি সম্পদ না খরচ? খরচের যে সম্পদ। অংশ এখনো সম্পদ। মেয়াদ উত্তীর্ণ হয়নি সেটা কি সম্পদ না খরচ? সম্পদ। 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 আমার লাগবে কি জাবেদা করতে, খরচের অংশ। এবার খরচ লক্ষ্য লাগবে, করেন, খরচ। খরচ। বছরের প্রথমে সম্পদ ছিল কত, ইন্স্যুরেন্স, 1000 টাকা। 1000। বছরের শেষে সম্পত্তি রয়ে গেছে কত? 700 টাকা। 700। তাহলে বলেন তো খরচ হচ্ছে কয় টাকা? 300 টাকা। 300 টাকা। এই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের রেকর্ড হবে কত টাকা, 300 টাকা। 300 টাকা। তার মানে কি, দেখেন সমন্বয়ে তথ্য পরিবর্তনের সাথে সাথে জাবেদার পরিবর্তন হচ্ছে না টাকা পরিবর্তন হচ্ছে? টাকার পরিবর্তন। তার মানে এটা কিন্তু প্রমাণিত যে সমন্বয়ের তথ্যের সাথে সম্পর্ক টাকার, আর রেওয়ামিলের সাথে সম্পর্ক কার, জাবেদার। সমন্বয়। হ্যাঁ, সমন্বয়। যাবে। জাবেদার। ব্যাপারটা কি বোঝা যায়? যাবে না। জি। 2 নম্বরটা দেখি একটু, রেন্ট আনএক্সপায়ার্ড। ঠিক আছে, টাকা চিন্তা পরে আগে জাবেদা। দেখি এর সাথে রেওয়ামিলের সাথে সম্পর্ক দেখেন তো। রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স, তাহলে রেওয়ামিলে কি হিসাবে রেকর্ড আছে এটা? এক্সপেন্স। খরচ। আমরা এখন কাকে রেকর্ড করব? অ্যাসেট কে। অ্যাসেট বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ডেবিট। আর খরচ কমে গেলে? ক্রেডিট। ক্রেডিট। দেখেন প্রিপেইড, রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স কি যাবে, দেখি ঠিক আছে রুলস অনুযায়ী। জি। এবার এখানে রেকর্ড করছি কাকে, সম্পত্তি না খরচ, কাকে রেকর্ড করছি? সম্পদ যাবে। সম্পদ। তাহলে টাকাটাও কার লাগবে বলেন তো, সম্পদের লাগবে না? সম্পদের। সম্পদের। আচ্ছা হুম। টাকা বের করতে সাহায্য করবে কে, রেওয়ামিল। সম্পদ। টাকা বের করতে সাহায্য করবে জি। রেওয়ামিল নাকি সমন্বয় তথ্য? সমন্বয় তথ্য। হ্যাঁ সমন্বয় তথ্য কিন্তু টাকা বের বারবার করতেছে, জাবেদা করতে সাহায্য করবে রেওয়ামিল, আর টাকা বের করতে সাহায্য করবে কে, অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা আমাদের এখানে লাগবে প্রিপেইড মানে সম্পদের টাকা। দেখেন তো সমন্বয় তথ্যে কি বলা আছে, রেন্ট আনএক্সপায়ার্ড।
মানে রেন্ট এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি, তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়নি মানে এটাই তো সম্পত্তি নাকি? জি। তাহলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে 300 আর খরচ কমে যাবে কত টাকা? 300 টাকা। মানে সামনে। ঘটনাটা এরকম, বছরের প্রথমে আমরা 1200 টাকা ভাড়া অগ্রিম দিছি, দিয়ে চিন্তা করছি এটা তো বছর শেষে খরচ হয়েই যাবে, এই জন্য আমরা সরাসরি এটাকে কি নামে রেকর্ড করছি বছরের প্রথমে, রেন্ট এক্সপেন্স। এক্সপায়ার। এখন বছর শেষে দেখা যাচ্ছে পুরো টাকাটা কি হয়নি, খরচ হয়নি, সেখান থেকে কিছু টাকা রয়ে গেছে আনএক্সপায়ার্ড, মানে সামনে বছরে খরচ হবে। তাহলে আমাদের টোটাল যে খরচ রেকর্ড করা ছিল, খরচের পরিমাণ কি বাড়বে না কমবে? কমবে। আর সম্পদের পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। বাড়বে। আমাদের হচ্ছে প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এখানে রেন্ট আনএক্সপায়ার্ড ছিল 300 টাকা, এখানে যাবে দেয় 300 টাকা আসবে, এখানে ভুল করে 900 টাকা আছে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? এইভাবে যদি আপনি দুটো জিনিস মেনটেন করেন তাহলে আপনার অগ্রিম আয় ব্যয় নিয়ে আর কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, একটা আয় ব্যয় নিয়ে একটা এন্ট্রি আমরা দেখি। দেখেন তো সি নাম্বার কি বলছে, সার্ভিস আনআর্নড, মানে আমাদের সেবা অনুপার্জিত। সেবা অনুপার্জিত মানে কি, এখনো সেবা আয় হয়নি। এর সাথে দেখেন তো রেওয়ামিলের সাথে সম্পর্ক দেখেন তো, সার্ভিস রেভিনিউ। সাসপেন্স রেভিনিউ, তাহলে রেওয়ামিল এটা কি হিসাবে রেকর্ড আছে, রেভিনিউ মানে আয়, তাহলে আমরা এখন কাকে দেখাবো? দায়। তাই তাহলে আমরা যখন দায়কে দেখাবো, দায় বৃদ্ধি পেয়ে হবে ক্রেডিট, আর আয় কমে যায় হবে কি? ডেবিট। এই দেখেন সার্ভিস রেভিনিউ ডেবিট, আয় কমে যায় ডেবিট, আর দায় বৃদ্ধি পেয়ে আনার রেভিনিউ কে এসে ক্রেডিট। ক্রেডিট। এখানে রেকর্ড করলাম কাকে, আয়কে নাকি দায়কে, কাকে রেকর্ড করেছি? আমি রেকর্ড ছিল আয়, আমরা রেকর্ড করছি কাকে? আইকে রেকর্ড করছি। আবার আয়কে রেকর্ড করছি, আমি তো আয় ছিল। ও, দায়কে রেকর্ড করছি। আমরা এখন দায় রেকর্ড করতে, টাকাটাও দায়ের লাগবে নাকি? জি। জি। এবার দায়ের টাকা বের করতে সাহায্য করবে কি, সমন্বয় তথ্য। দেখে সমন্বয় তথ্য বলাই আছে আনার রয়ে গেছে কত টাকা, 250 টাকা। এই সে 250 টাকা, তাহলে আয় কমে গেল, দায় বৃদ্ধি পেল। এইটুকু একটু আপনারা ব্রেনে নেন, এই চারটা থিম নিয়ে ওই পিডিএফ থেকে একবার সহজ দেখে একটা অঙ্ক প্র্যাকটিস করেন অ্যাডজাস্টমেন্টের, একেবারে সহজ যে অঙ্কটা আছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো বকেয়া আয় ব্যয় নিয়ে। আর যদি আলোচনা অঙ্ক করতে যে সমস্যা, আমাকে ইনবক্সে নক দেন, টাইম এখনই শেষ, লিঙ্ক কেটে যাবে। সবাই ভালো থাকবেন, একটু বাসায় প্র্যাকটিস করবেন প্লিজ, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।